আচ্ছা, তাহলে আজকের চ্যাপ্টার যেটা আমরা কেমিস্ট্রিতে শুরু করব সেটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে? তো ম্যাটার খুবই সিম্পল টপিক। ম্যাটার আমরা ছোটোবেলাতেও পড়েছি। আমরা আমাদের সারাউন্ডিংয়ে যে কোনো জিনিস দেখি, হোয়াট এভার উই সি অ্যারাউন্ড আস, ওকে, লাইক পেন্সিলস, বুকস, কপিজ, স্টোনস, এনিথিং, এনি সাবস্টেন্স দ্যাট উই সি অ্যারাউন্ড আস, অ্যাকর্ডিং টু সায়েন্স ইট ইজ রেফার্ড টু অ্যাজ ম্যাটার। ঠিক আছে? তাহলে যে কোনো সাবস্টেন্স যে জিনিস দিয়ে তৈরি, সেই সায়েন্সে সেটাকে জেনারেল টার্মে একটা কি বলা হয়, সেটাকে ম্যাটার বলা হয়। ঠিক আছে? যে কোনো মেটেরিয়াল হতে পারে, সেটা তুমি একটা চক ভাবতে পারো, ডাস্টার ভাবতে পারো, ব্ল্যাকবোর্ড ভাবতে পারো, কোনো একটা কপি ভাবতে পারো, কোনো একটা পেন ভাবতে পারো। তো সেই জিনিসটা কি দিয়ে তৈরি? সবাই পার্টিকেলস দিয়ে তৈরি, তাই না? সবাই বিভিন্ন পার্টিকেলস দিয়ে তৈরি, তাদের বিভিন্ন ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোজিশন, তাদের বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজেস। তো ইন জেনারেল এই পার্টিকেলগুলোকে সায়েন্সে আমরা কি বলে থাকি? ম্যাটার বলে থাকি। ঠিক আছে? তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাটার। তো এইটার সিম্পল অ্যান্সার আমরা কি জানি? সবাই জানি, এনিথিং which has mass and occupies space, তাই তো? সেটাকেই আমরা কি বলে থাকি? সেটাকেই আমরা ম্যাটার বলে থাকি। ক্লিয়ার? এনিথিং which has mass and occupies space is known as matter. যেরকম এক্সাম্পল যদি আমি বলি, a book or a copy is made up of paper, তাই তো? তাহলে এখানে পেপারটা কি ফর্ম করছে? পেপারটা কি ফর্ম করছে? পেপারের কনস্টিটিউয়েন্টস is considered as matter. ঠিক আছে? তাহলে এই কেসে পেপারের যে কনস্টিটিউয়েন্টগুলো, যেগুলো দিয়ে আর কি পুরো বইটা তৈরি, সেটাকেই আমরা ম্যাটার হিসেবে ভেবে নিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট যে কোয়েশ্চেনটা আসে যে ইজ এয়ার ম্যাটার? আমরা তো সবাই আমাদের চারিদিকে সারাউন্ডিংয়ে জানি যে এয়ার আছে, তো এয়ারও কি ম্যাটার? ইয়েস, ডেফিনেটলি এয়ার ইজ অলসো ম্যাটার। হাউ ক্যান উই জাস্টিফাই দ্যাট এয়ার ইজ ম্যাটার? Simple example, if we take a balloon, suppose this is a balloon, okay, suppose this is a balloon. এই বেলুনটা ইনফ্লেটেড কখন হয়? ইট ইজ ইনফ্লেটেড when air moves inside it, তাই তো? when air moves inside it. তাহলে এয়ার কি করছে? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? therefore এয়ার কি করছে? এয়ার occupies space inside the balloon. Air occupies space inside the balloon. Therefore, air is also matter. তাছাড়াও আমরা অলরেডি এখন অনেকটাই ডিটেল জেনে ফেলেছি যে এয়ারের মধ্যে কি কি কনস্টিটিউয়েন্ট আছে। এয়ার তো একটা মিক্সচার, অ্যাকচুয়ালি মিক্সচার অফ সেভারাল গ্যাসেস। যেরকম এয়ারের মধ্যে আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, ভেরিয়াস ডাস্ট পার্টিকেল, ভেরিয়াস নোবেল গ্যাসেস লাইক হিলিয়াম, আর্গন, নিয়ন। ওকে, তো এয়ার তো অবভিয়াসলি ম্যাটার দিয়ে তৈরি, কারণ যে কোনো এলিমেন্টই যদি হয় সেটা একটা স্পেস অকুপাই করবে এবং তার একটা ভলিউম থাকবে। তো এয়ার বিভিন্ন এলিমেন্টের মিক্সচার, বিভিন্ন গ্যাসিয়াস এলিমেন্টের মিক্সচার, তাহলে অবশ্যই এয়ার একটা ম্যাটার। ঠিক আছে? তো এইবার আসি সেই কোয়েশ্চেনটায় যেটা সবার মনেই একদম শুরুতে এসেছিল, সেটা হচ্ছে যে ম্যাটার কি দিয়ে তৈরি। ঠিক আছে? ম্যাটার কি দিয়ে তৈরি? তো আগেকার দিনে, এখন তো খুব ক্লিয়ার হয়ে গেছে যে ম্যাটারের কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি? স্মলেস্ট কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ এনি ম্যাটার ইজ অ্যাটম। ঠিক আছে? তো আগে তো এতটা ক্লিয়ার ছিল না। তো তখন কার কি মতামত ছিল সেটা একটু জানতে হবে। তো গ্রিক ফিলোসফাররা বলেছিল চারটি জিনিস দিয়ে তৈরি। কি কি জিনিস দিয়ে তৈরি ছিল? ফায়ার, ওয়াটার, এয়ার আর আর্থ। ঠিক আছে? গ্রিক ফিলোসফাররা এই চারটে জিনিস দিয়ে বলেছিল তৈরি। এনশিয়েন্ট ইন্ডিয়ান ফিলোসফার যারা ছিল তারা আবার পাঁচটা জিনিস দিয়েছিল। তারা ফায়ার, এয়ার, ওয়াটার, আর্থের সাথে স্কাইকেও অ্যাড করে দিয়েছিল। তার মানে ফায়ার, ওয়াটার, এয়ার, আর্থ তো ছিলই, তার সাথে স্কাইও ছিল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখা যায় পরে আসে হচ্ছে মহর্ষি কান্নাডা। মহর্ষি কান্নাডা কি করেছিল? মহর্ষি কান্নাডা সে বলেছিল যে দেখো, সে হচ্ছে প্রথম ইন্ডিয়ান ফিলোসফার যে আর কি কনসেপ্টটা দিয়েছিল। কি কনসেপ্ট দিয়েছিল? সে এই কনসেপ্টটা দিয়েছিল যে প্রতিটা ম্যাটারই খুব টাইনি পার্টিকেল দিয়ে তৈরি। প্রথমে বলেছিল প্রতিটা ম্যাটারই খুব টাইনি পার্টিকেল দিয়ে তৈরি। সেইগুলোকে কি বলা হয়?
অণু, ANU, ঠিক আছে, যার মানে কি এখনকার দিনে যেটাকে আমরা মলিকিউল বলি, ঠিক আছে। এবং আরও বলেছিল যে এই অণু আরও ছোট ছোট জিনিস দিয়ে তৈরি হয়, যেটাকে কি বলা হয়, পরমাণু, PARMANU, ঠিক আছে, দিজ আর সংস্কৃত ওয়ার্ডস। তো যেটাকে বলেছিল, যেটাকে আমরা অ্যাটম হিসেবে কনসিডার করি, ঠিক আছে। তাহলে ফার্স্ট কনসেপ্টটা ইন্ডিয়া থেকে দিয়েছিল মহর্ষি কানাডা। সে বলেছিল যে প্রতিটা ম্যাটারই অণু দিয়ে তৈরি এবং সেটাকে আরও স্মলার পার্টিকেল যদি আমি ভাঙি তাহলে আমরা কি পাই, আমরা পরমাণু পাই, ঠিক আছে। নেক্সট আসে হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস একজন গ্রিক থিঙ্কার ছিল। সে এই পরমাণুকে অ্যাটম নাম দেয়, অ্যাটম, ঠিক আছে। তাহলে গ্রিক থিঙ্কার ডেমোক্রিটাস ফার্স্ট অ্যাটম নাম দেয়। এবং অ্যাট প্রেজেন্ট যাকে আমরা সবচেয়ে বেশি কনসিডার করি কেমিস্ট্রিতে সেটা হচ্ছে জন ডাল্টন। তো জন ডাল্টন বলেছিলেন যে ম্যাটার ইজ মেড আপ অফ এক্সট্রিমলি স্মল এলিমেন্টস কল্ড অ্যাটম, ঠিক আছে। স্মলেস্ট পার্টিকেলটাই অ্যাটম। তাহলে ম্যাটার তো কি কিছুই না, পার্টিকেলসগুলোকে একসাথে আমরা ম্যাটার বলে থাকি। তাহলে যদি স্মলেস্ট পার্টিকেল কোনটা সেটার কথা আমরা ভাবি, সেটা হয়ে যায় হচ্ছে অ্যাটম। বোঝা গেল? তাহলে এবার আমরা স্টাডি করবো অ্যাটমের ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে, ঠিক আছে। অ্যাটমের কী কী কমন ক্যারেক্টার আমরা এখানে দেখতে পারি। তো প্রথম ক্যারেক্টার যেটা কি, এটা হচ্ছে কি স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, তাই তো। ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার, ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ইট এক্সিবিটস অল প্রপার্টি অফ দ্যাট ম্যাটার, ঠিক আছে। মানে স্মলেস্ট অ্যাটমটাও, ধরো আমি সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দিচ্ছি। যদি সোডিয়াম ক্লোরাইড কি কমন সল্ট, ঠিক আছে। তো কমন সল্টের মধ্যে যত সোডিয়াম ক্লোরাইডের অ্যাটম আছে, স্মলেস্ট অ্যাটমটাও কিন্তু সোডিয়াম ক্লোরাইডের যত অ্যাটম তারাও কিন্তু সেম প্রপার্টি শো করবে নুনের মতো, ঠিক আছে। তার মানে কি দে এক্সিবিট সেম প্রপার্টি, all property of matter, all properties of matter, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কি, এদের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এরা কিন্তু সবসময় ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করে না। এরা অনেক সময় একে অপরের সাথে কম্বাইন করে, এরা কম্বাইন করে মলিকিউল ফর্ম করে। তাহলে এদের কেসে ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মে অর মে নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। বোঝা গেল? দে মে অর মে নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স। যেরকম ওরা একাও থাকতে পারে, কাদের ক্ষেত্রে একা থাকতে পারে, যেরকম নোবেল গ্যাসেসের ক্ষেত্রে, ঠিক আছে। নোবেল গ্যাসেসের ক্ষেত্রে ওরা অ্যাটমিক ফর্মেই থাকে, ওরা আলাদা করে মলিকিউল ফর্ম করে না। কিন্তু অন্যান্য কম্পাউন্ড, যেরকম ধরো ওয়াটার, যদি আমি ওয়াটারের এক্সাম্পল দিই, ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি H2O। তার মানে এখানে কি কি আছে, 2 হাইড্রোজেন অ্যাটম আর একটা হচ্ছে 1 অক্সিজেন অ্যাটম, ক্লিয়ার, 1 অক্সিজেন অ্যাটম। বোঝা গেল? তাহলে ম্যাটারের যে মেইন ক্যারেক্টারিস্টিক্সগুলো সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দে মে অর মে নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, ঠিক আছে। কিন্তু মলিকিউল কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে, অ্যাটম ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতেও পারে, আবার নাও করতে পারে। আচ্ছা, এইবার আসি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাটারে। তাহলে প্রথম যে ক্যারেক্টারিস্টিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দে হ্যাভ ইন্টার পার্টিকেল স্পেস বিটুইন দেম। কারণ আমরা অলরেডি জানি যে ম্যাটার ইজ ভেরি স্মল, আর ম্যাটারের স্মলেস্ট ইউনিটই হচ্ছে অ্যাটম। এবার ম্যাটারের মধ্যে ইন্টার পার্টিকেল স্পেস থাকে। তো একটা যদি সিম্পল এক্সপেরিমেন্ট আমরা কন্ডাক্ট করি তাহলে আমরা এটাকে বোঝাতে পারবো, ঠিক আছে। ধরো এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে ওয়াটার। এবার এর মধ্যে আমি কি দিলাম, এর মধ্যে আমি সল্ট অ্যাড করলাম, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে আমরা কি দেখব, যে এই জলের মধ্যে সল্ট ডিজলভ করে গেছে, সল্ট ডিজলভস ইন ওয়াটার কমপ্লিটলি, তাই তো। সল্ট ডিজলভস ইন ওয়াটার কমপ্লিটলি, ঠিক আছে। তো এই ডিজলভ যে হলো সেটা কেন হলো, এই যে ডিজলভ হলো, সল্ট প্লাস ওয়াটার হয়ে গেল, তো সেটা কেন হলো? সেটা তখনই পসিবল যে নিশ্চয়ই ওয়াটারের মধ্যে কিছু ইন্টার পার্টিকেল স্পেস ছিল, যে স্পেসটা কে অকুপাই করেছে, যে স্পেসটা অকুপাই করে নিয়েছে সল্ট। ধরো আমি ছবিটা যদি আর একটু এলাবোরেটলি আঁকি, এরকম ধরো ওয়াটারের মলিকিউল আছে, সাপোজ এইগুলো সব ওয়াটারের মলিকিউল, হ্যাঁ।
এই যে দিজ আর দ্য মলিকিউলস অফ ওয়াটার। ওকে, এটা হচ্ছে ওয়াটার। আর ধরো এরকমভাবে আমি দিচ্ছি হচ্ছে সল্টটাকে। যখন আমরা সল্টকে অ্যাড করলাম, দেখো এই যে ইন্টার পার্টিকেল স্পেসগুলো ছিল তার মাঝে মাঝে সল্ট নিজেদেরকে অ্যাকোমোডেট করিয়ে নিল। তাহলে এই যে ইন্টার পার্টিকেল স্পেসগুলোর মাঝে সল্ট নিজেকে অ্যাকোমোডেট করিয়ে নিল, এটাকেই আমরা কি বলতে পারি? এটাকেই আমরা কি বলবো? এটাকেই আমরা বলবো যে নিশ্চয়ই ম্যাটারের তাহলে ইন্টার পার্টিকেল স্পেস আছে। স্পেস আছে বলেই না সল্ট ওকে অ্যাকোমোডেট করাতে পারলো। যদি স্পেস না থাকতো তাহলে সল্ট কখনোই এর মধ্যে অ্যাকোমোডেট করতে পারতো না। ক্লিয়ার? তো নেক্সট যে পয়েন্টটা আসি সেটা হচ্ছে পার্টিকেলস অফ ম্যাটার আর ইন কনস্ট্যান্ট র্যান্ডাম মোশন। ঠিক আছে, এই মোশনটার একটা নাম আছে। এই মোশনটা যেটা নাম দেওয়া হয়েছে সেটাকে একজন সায়েন্টিস্ট আর কি এটা করেছিলেন, ঠিক আছে, যার নাম রবার্ট ব্রাউন ছিল। তো রবার্ট ব্রাউন এই র্যান্ডাম মোশনটা ডিসকভার করেছিল। তারপর থেকে এই র্যান্ডাম মোশনের সায়েন্টিফিক নেমটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, কেন? ইট ওয়াজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন। তো রবার্ট ব্রাউন কি এক্সপেরিমেন্ট করেছিল এবং কিভাবে কি দেখেছিল সেটা একটু জানতে হবে। ঠিক আছে, তো রবার্ট ব্রাউন যেটা করেছিল, একটা বিকার নিয়েছিল। একটা বিকারের মধ্যে রবার্ট ব্রাউন অনেকটা জল নিয়েছিল। ঠিক আছে, বিকারের মধ্যে ওয়াটার আছে, এবং এর সাথে সাথে ও কী করেছিল, প্রচুর ছোট ছোট এরকম কি সাসপেন্ড করে দিয়েছিল, এখানে ছোট ছোট পার্টিকেল সাসপেন্ড করেছিল, যেগুলো ছিল পোলেন। পোলেন বোঝো তো সবাই? পোলেন হয় ফ্লাওয়ারে পাওয়া যায়। ফ্লাওয়ারের যে মেল রিপ্রোডাক্টিভ সেলটা সেটাই হচ্ছে পোলেন। এবং তারপরে এই পুরো জিনিসটাকেও কী দিয়ে অবজার্ভ করেছিল? একটা ম্যাগনিফাইং একটা গ্লাস দিয়ে। ঠিক আছে, এই পুরো জিনিসটাকেও কী দিয়ে অবজার্ভ করেছিল? একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে অবজার্ভ করেছিল। তো ও কি অবজার্ভ করতে পেরেছিল? দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো ওর অবজারভেশনটা কী ছিল দেখো। তো হি অবজার্ভ দ্যাট দেয়ার ওয়াজ a movement in pollen grains in a zigzag manner, in a random manner. তো অবজারভেশনটা কি ছিল? pollen grains moved in a random manner. বোঝা গেল? পোলেন গ্রেনগুলো একটা র্যান্ডাম ম্যানারে জিগজ্যাগ মোশনে ওটা মুভ করতে চলেছে। তো এই যে ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা থেকে ও কি বুঝলো? যে নিশ্চয়ই তাহলে ওয়াটারের মধ্যে কোনো না কোনো একটা মুভমেন্ট হচ্ছে। ওয়াটারের মধ্যে কোনো না কোনো একটা মুভমেন্ট হচ্ছে। তো ওয়াটারের মুভমেন্ট হচ্ছে বলেই পোলেন গ্রেনগুলো ওয়াটার মলিকুলের সাথে কোলাইড করছে, এবং কোলিশনের জন্য ওরা আরও বেশি মুভমেন্ট করছে। তার মানে কি উদ্দেশ্য? যে এই যে পার্টিকেলগুলো, এই পার্টিকেলগুলো কন্টিনিউয়াস এদের একটা র্যান্ডাম মোশন আছে। তো এই পার্টিকেলটা গিয়ে কখনো এর সাথে ধাক্কা খাবে, এই পার্টিকেলটা এর সাথে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে, আবার এখানে ধাক্কা খাবে। এটা কন্টিনিউয়াস চলতেই থাকবে। এবার তার মাঝে মাঝে যে পোলেনগুলো পড়ছে, ধরো এখানে একটা পোলেন আছে, এখানে একটা পোলেন আছে, এ গিয়ে এই পোলেনটাকে ধাক্কা মানে পোলেনটা তখন মুভ করবে। তো দেয়ার উইল বি আ জিগজ্যাগ অথবা একটা র্যান্ডাম মোশন। দেয়ার উইল বি আ জিগজ্যাগ অথবা একটা র্যান্ডাম মোশন। বোঝা গেল? তাহলে এই যে মোশনটা, এই মোশনটাকেই আমরা কি বলে থাকি? ব্রাউনিয়ান মোশন। ওকে, দ্য হ্যাফাজার্ড অর র্যান্ডাম মোশন অফ সাসপেন্ডেড পার্টিকেলস অন আ লিকুইড সারফেস অর ইন এয়ার। তো এই একই জিনিস এয়ারেও অবজার্ভ করা যেতে পারে, ইজ কল্ড ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, দিস ফেনোমেনন ওয়াজ অবজার্ভড বাই সায়েন্টিস্ট রবার্ট ব্রাউন। ক্লিয়ার? এইবার আরেকভাবে আমরা প্রুফ করতে পারি যে দেয়ার ইজ অ্যাকচুয়ালি আ র্যান্ডাম মোশন অ্যামং দ্য পার্টিকেলস অফ ম্যাটার। ঠিক আছে, সেটা আমরা কিভাবে প্রুফ করতে পারি? এই ফেনোমেনাটা দিয়ে, যেটা হচ্ছে একটা ডিফিউশন ফেনোমেনা। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা ডিফিউশন ফেনোমেনা। তো এই ডিফিউশন ফেনোমেনাটা কি হচ্ছে? যখন দুটো বা তার বেশি পার্টিকেল তোমরা মিক্স করে দিচ্ছ, ঠিক আছে, একটা মিক্সচার বানানো হলো দুটো বা তার বেশি পার্টিকেলটা, সেই মিক্সচারটা সবসময় ট্রাই করে একটা ইউনিফর্মিটি খোঁজে। আর ইউনিফর্মিটি মানে সমান হয়ে যাওয়া, মানে ওদেরকে আমরা আলাদা করে আর দেখতে পাবো না। যেরকম সল্ট আর ওয়াটার, এই যে সল্টের যে পার্টিকেলগুলো তারা ওয়াটারের মধ্যে ডিজলভ করে গেল, দিস ওয়াজ অলসো আ ফেনোমেনা অফ ডিফিউশন। বুঝতে পেরেছো? তো এখানে কি হয়েছিল? সল্টের পার্টিকেলগুলো ওয়াটার মলিকিউলসের যে স্পেস আছে সেই স্পেসগুলোর মধ্যে ডিজলভ করে গেছিলো। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটাও কিন্তু ডিফিউশনই। তো ওদের যে ওয়াটার কি কন্টিনিউয়াস মোশনে আছে। এবার ওয়াটার মোশনে কন্টিনিউয়াসলি থাকার ফলে পার্টিকেলগুলো কখনো এরকম হচ্ছে না যে পার্টিকেলগুলো সবাই নিচে হুট করে সেডিমেন্ট করে যাচ্ছে। ঠিক আছে, সেটা হলে ওরা কি প্রপারলি মিক্স হতো না, ইউনিফর্মলি মিক্স হতো না। ঠিক আছে, তো আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা প্রুফ করতে পারি যে ডিফিউশন একটা এমন ফেনোমেনা যেটা দিয়ে আমরা পুরো মলিকিউলার মোশনকে ডিসক্রাইব করতে পারি। ঠিক আছে, তাহলে ধরো তুমি একটা এরকম জার নিয়েছো,
ঠিক আছে। সাপোজ এই জারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেড কালার্ড ব্রোমিন ভেপার্স আছে, রেড কালার্ড ব্রোমিন ভেপার্স আছে, বোঝা গেল? আরেকটা এরকম তুমি জার নিয়েছো, জারটা ঢেকে দাও, এরকম জারটার লিড দিয়ে দিয়েছি যাতে ভেপার্সগুলো না বেরিয়ে যায়। আরেকটা এরকম জার নিয়েছো যেটা কালারলেস, ভিতরে এয়ার আছে, এয়ারের কোনো কালার হয় না, এয়ারকে ওইভাবে দেখাও যায় না, তো তাই জন্য এটা কি কালারলেস, ঠিক আছে। এইবার কি করলাম আমি, এয়ারের জারটার লিডটা সরিয়ে ওটাকে আমি সোজা কি করে দিলাম, এই ব্রোমিন ভেপারের জারের উপরে বসিয়ে দিলাম। তাহলে এখন এখানে কে আছে, এখানে আছে এয়ার, আর এখানে কে আছে, এখানে আছে, এখানে কালারটা রেড, এটা ধরে নাও রেড কালারটাকে একটু শেডেড দেখে, এখানে আছে হচ্ছে ব্রোমিন ভেপার, ক্লিয়ার? এখানে আছে ব্রোমিন ভেপার। এবার কিছুক্ষণ পরে কি দেখবে, কিছুক্ষণ পরে দেখা যাবে যে আস্তে আস্তে এই পুরো জায়গাটার মধ্যেই একটা লাইট রেড টিঞ্জ এসে গেছে। এটা কেন এলো, ওয়াই, এটা কেন এলো? তার মানে এখানে এয়ারের যে মলিকিউলগুলো আছে আর এখানে ব্রোমিনের যে মলিকিউলগুলো আছে তারা একে অপরের সাথে এখানে মিক্স করে গেছে। দেখো আমরা তো আলাদা করে ওকে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি যে ওদেরকে মিক্স করতেই হবে, তো ওরা নিজেরাই নিজেদের মধ্যে মিক্স করলো। তো তার মানে কি হলো, ওরা নিজেরাই নিজেদের মধ্যে মিক্স করার পেছনে কারণ কি, ডিফিউশন, ঠিক আছে, ডিফিউশন, এই প্রসেসটা ডিফিউশন। এবং রিজনটা কি এর পেছনে, র্যান্ডাম মোশন অফ গ্যাস মলিকিউলস, তাই না? বোঝা গেল? তাহলে এটা আরেকটা এক্সাম্পল যেটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি যে হ্যাঁ সত্যি দেয়ার ইজ র্যান্ডাম মোশন ইন ম্যাটার, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো যে পার্টিকেলস অফ ম্যাটার একে অপরকে নাকি অ্যাট্রাক্টও করে। তো এই যে আমি বলছি পার্টিকেলস অফ ম্যাটার অ্যাট্রাক্ট ইচ আদার, এটার পেছনে কিছু এক্সপ্লেনেশন দিতে হবে যেটা একটা প্রুফ করতে পারি। এই ফোর্সটা আমরা আগেও পড়েছি, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা কি বলে থাকি, এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলে থাকি ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না? ইন্টার মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো? তো কেন, দেখবে একটা সাবস্টেন্সের যে কোনো মলিকিউল, সেটা সলিড স্টেট হোক বা সেটা লিকুইড স্টেট হোক বা সেটা গ্যাসিয়াস স্টেটে হোক, তাদের মধ্যে একটা নিজেদের প্রতি একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু সবসময় কাজ করে, যেটা সাবস্টেন্সটাকে হোল্ড করে রাখতে হেল্প করে। যেরকম একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা হচ্ছে চক, ঠিক আছে। চকটাকে যখন তুমি ফোর্স দেবে তখন ওটা ব্রেক করে চক পাউডার ফর্ম করে, তাই তো? চক পাউডার ওটা ফর্ম করছে। তো এই ব্যাপারটা হচ্ছে, তার পেছনে কারণটা কি, ওয়াই, ওটাকে ফোর্স দিতে হচ্ছে কেন, ওয়াই ইজ দিস ফোর্স বিং রিকোয়ার্ড। তাহলে এই ফোর্সটা কেন লাগছে, তার কারণ হচ্ছে ইন্টার মলিকিউলার ফোর্স অফ অ্যাট্রাকশন binds the particles together, যার ফলে ওটাকে ভাঙাটা ডিফিকাল্ট হয়ে যায়। দেখবে সলিডসদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা সবচেয়ে বেশি হয়, লিকুইডসদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা একটু কম হয়, গ্যাসেসদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রায় থাকেই না, বোঝা গেল? ওই জন্য আমরা কি বলতে পারি যে একটা চককে যদি আমরা অল্প ফোর্সেই ভেঙে দিতে পারি, কিন্তু একইভাবে একটা যদি আয়রন রডকে আমরা ভাঙতে চাই সেখানে আমাদের ফোর্স অ্যাপ্লাইড অনেক বেশি দিতে হবে, উই উইল হ্যাভ টু এক্সার্ট a much larger force to break a same piece of iron, isn't it? This means we can easily conclude that particles attract each other and they bind together with intermolecular force of attraction. Clear?